আসসালামু আলাইকুম। গ্রীষ্মের সকালে সাধারণত প্রখর দাবদাহের মধ্যে যখন আপনারা খুবই গরমের মধ্যে ক্লাস নেন, ঠিক এই সময় গ্রীষ্মের এই সকালবেলায় অনেকটা ঠান্ডা আবহাওয়া, সাধারণত খুব গরম চলছে, এর মধ্যে আপনারা এসেছেন। 15 জনকে একসাথে পেয়েছি। 9টায় শুরু হওয়ার কথা ছিল, 9টা 10 মিনিটের মধ্যে আপনারা সবাই এসেছেন। অন্তত 10 মিনিট দেরির মধ্যে হলেও সবাই এসেছেন। এজন্য আমার তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এখানে আশা ডাকরা ব্রাঞ্চ, চারঘাট অঞ্চল, দুঃখিত, বাঘা অঞ্চল, রাজশাহী পুঠিয়া জেলা। মূলত আপনাদের এখানে আমি এসেছি শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদাউস আমার নাম। আমাদের এই শিক্ষা অফিসার, শিক্ষা সুপারভাইজার, শিক্ষা সেবিকা এই পদবিগুলো নিয়ে, আমাদের শিক্ষা কর্মসূচি নিয়ে এবং আমাদের শিক্ষা কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, আশা নিয়ে, সাথে সাথে আপনাদের কার্যক্রম অর্থাৎ যেই শিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, এই কার্যক্রম সম্পর্কে খুব অল্প কিছু কথা, পাশাপাশি আপনাদের হাজিরা খাতা এবং মাসিক রিপোর্ট পূরণ কীভাবে করতে হয় এগুলো সম্পর্কে অল্প কিছু দিক নির্দেশনা দিয়ে আজকে শেষ করব। শুরুতে আমার পরিচয় যেটা বললাম, নাম বলেছি ফেরদাউস। আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতেই, বড়বুমরা ভাড়ালিপাড়া নামে একটা জায়গা আছে, রাজশাহী সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড। হয়তো কেউ জিয়া পার্কে গিয়ে থাকবেন ওটার পাশেই। আর আমরা এক ভাই এক বোন, বাবা মা আছেন। লেখাপড়া এইচএসসি পর্যন্ত মাদ্রাসা বোর্ডের অধীনে রাজশাহীতেই। এরপরে অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। মাস্টার্স ছিল আমার উপানুষ্ঠানিক ও অব্যাহত শিক্ষা বিভাগে। 2019 সালে পরীক্ষার সার্টিফিকেট, ডেট আর রেজাল্ট পেয়েছি 22 এপ্রিলে। এরপরে অর্থাৎ 21 থেকে 23 পর্যন্ত বিভিন্ন বেসরকারি সংস্থায় নানা সময় কাজ করেছি, বেকার থেকেছি। আর 2023 সালের নভেম্বর থেকে আমি আশাতে আছি। তার মানে আশাতে আমি অনেক নতুন। আপনাদের অনেকেই হয়তো, মানে বেশিরভাগই হয়তো 2023 সালের আগে যোগদান, 2024 সালে নতুনভাবে যোগদান করেছেন। এরকম কে কে আছেন একটু জানাবেন? ওনারা কি সেবিকা বা 2 জন নতুন যোগ দিয়েছেন? আর কেউ? আপনারা সবাই 2024-এর আগের? নভেম্বরের 15 তারিখ। বাহ, আপনি আমার পরে খালি, মানে আপনি দাঁড়িয়ে থাকেন। তাহলে এই 3 জন ছাড়া বাকি সবাই আমার থেকে সিনিয়র আশাতে। হ্যাঁ, সেই হিসেবে আপনারা অভিজ্ঞতা লব্ধ, মানে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, আর আমার তুলনামূলক একটু কম অভিজ্ঞতা। তবে আমার একটু বেড়ানো হয় বেশি, তো প্লাস হয়তো কেন্দ্র থেকে কিছু নির্দেশনা পাওয়া হয়েছে, যার কারণবশত কিছু জানা, কিছু অভিজ্ঞতা, এর আলোকে আপনাদেরকে আজকে সঞ্জীবনী প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে সঞ্জীবনী প্রশিক্ষণ পেয়েছেন যারা বসে আছেন, আপনারা 3 জন বসেন। যারা বসে আছেন তারা দাঁড়ান না প্লিজ। সঞ্জীবনী প্রশিক্ষণ পেয়েছেন? ও যে আপনার সুপারভাইজার বলে মেহেদী হাসান দিয়েছিল, মনে পড়েছে? আমার সুপারভাইজার যেমন আমার শিক্ষা অভিজ্ঞতা মনে হবে, স্বাভাবিক। সুন্দর করে বসে। আচ্ছা, তাহলে বসা, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এর আগে সঞ্জীবনী প্রশিক্ষণ হয়েছে, মেহেদী হাসান দিয়েছে। তার মানে খুব সম্ভবত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে 3 মাসের 1 মাসে হয়েছে, কারণ 3 মাসই ছিল না, আর 5 মাস ছিল। তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে একদিন মেহেদী হাসান শিক্ষা অফিসার এসে আপনাদেরকে সঞ্জীবনী প্রশিক্ষণ দিয়েছে। কিছু মনে আছে কি বলেছিল? মেহেদী হাসানকে চেনেন? কে ছিল? খাটো করে একটা ছেলে খোঁজে দাঁড়িয়ে থাকে, শার্ট পরে। পরের দিনই? ওই দিনই? তো উনি হলো ওই প্রশিক্ষণে কী মানে হয়েছিল, তারপরে আমাদের কীভাবে পড়ানো উচিত বা আমরা কীভাবে পড়াই, বাচ্চাদের বসাবো কীভাবে একটা বাচ্চা যদি না আসতে চায় কীভাবে তাইতে বোঝা, তার বাসায় যাইতে হবে, এরকমভাবে নিতে হবে, এই পরিচালনা মানে নির্দেশনা দিয়ে গেছে। আনুমানিক কোন মাসে পেয়েছিলেন? স্যার এরকমই গরমের টাইমে ঠিক আছে স্যার, মাসটা মনে নেই। আচ্ছা, যাক, বছর হয়ে গেছে। আপনাদের কথাগুলো যারা নতুন 3 জন বসে আছেন, কিছু বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আরেকবার বলবেন প্লিজ, ওনারা বুঝতে পারেন কী কী পড়িয়েছে মেহেদী বা কী কী বলেছে।
ওই ত্রৈমাসিক প্রশিক্ষণে যা যা পড়েছে সেগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কিভাবে শিক্ষার্থীদেরকে ক্লাসে নিয়ে আসতে হবে, তারপরে কিভাবে বসাইতে হবে, তারপরে স্টুডেন্টরা মানে অভিভাবকরা অভিভাবকদের দুর্বল যোগাযোগ- হয়, যোগাযোগ মানে ওরা করতে তো হবে। মনে করেন সাধারণ ফ্যামিলি, তাহলে আচ্ছা। ওরা তো বাচ্চা কাচ্চাকে ওভাবে বোঝাতে পারে না, তাহলে আমাদের ভালো করে ওদের যেন পড়াইটা করে দিতে পারি, যেন বাড়িতে গিয়ে ওর বাবা মা অসচ্ছল মানে পড়াশোনা হলে যেন আমরা পারি। আপনারা বুঝতে পারলেন? তারপরে যে চোখ দিতে হবে, তার বাবার সাথে কথা বলতে হবে। একটা স্টুডেন্ট যদি 4-5 দিন না আসে তাহলে কেন আসছে না, বাকিরা একদম চুপচাপ যে। আপনারা কি ছিলেন আপা? মেহেদী হাসানের পদবি কি বলেন তো? আমি ছিলাম। আপনার কথা বলছেন না সামনে। মেহেদী হাসানের পদবি কি? জি, গুড। তো বলতে পারছেন, ভয়ের পাওয়ার দরকার নেই। মোসাম্মদ ফেরদৌসী খাতুন আমার মিতা, কে সে? দুজন আছে স্যার আপনার মিতা? দুইটা আছে স্যার, এই যে আপনার পাশে একটা বামে আর একটা যে ওখানে। ও আপনিও? আরেকটা কোথায়? ওই যে, কেবল প্রশ্ন করলে। আচ্ছা, দেখছেন ঠিক মানুষকে ধরে ফেলেছে। আপনাদের দুজনের প্রতি বেশি আশা, কারণ আপনাদের নামের সাথে আমার নাম জড়িয়ে আছে হালকা হালকা। আপনারা খারাপ করলে কিন্তু আমারও খুব কষ্ট লাগবে। সাধারণত বসেন সবাই। সঞ্জীবনী প্রশিক্ষণে শিক্ষা অফিসার যদি মাসিক সেবিকা সভা, যেখানে আপনাদের সম্মানী দেয়, সাধারণত 25 তারিখ থেকে পরে হয়। এটা ঈদের মাস বলে 11 তারিখের পরে হচ্ছে। সাধারণত 25 তারিখ থেকে পরে বেতন দেওয়ার দিন যদি শিক্ষা অফিসার অথবা সিনিয়র শিক্ষা অফিসার আপনাদের ওই দিন উপস্থিত থাকে, তাহলে সেই দিন 2-3 ঘন্টার একটা ট্রেনিং দেন। এই ট্রেনিং বা প্রশিক্ষণকে বলা হয় সঞ্জীবনী প্রশিক্ষণ। বুঝতে পেরেছেন? আচ্ছা, সঞ্জীবনী প্রশিক্ষণ মেহেদী হাসান দিয়েছিল হয়তো। আমিও শিক্ষা অফিসার, আমার নাম মোহাম্মদ ফেরদাউস। তাহলে এত দ্রুত পেয়ে যাচ্ছেন, এটা আপনাদের অনেক ভালো ব্যাপার। এবং আমিও মনে মনে চাচ্ছিলাম যে আপনাদের একটা প্রশিক্ষণ হয়তো আমি দিতে পারলে আমার একটা মনের খাস মিটত। আমার পরিচয় দেওয়া শেষ। আজকে পুনরাবৃত্তির আগে পূর্বজ্ঞান যাচাইয়ের যে অংশটা ছিল, মানে আপনারা আগে থেকে সঞ্জীবনী প্রশিক্ষণ সম্পর্কে কী ধারণা রাখেন সেটা এতক্ষণ পর্যন্ত জানার চেষ্টা করলাম। আপনাদের কেউ কেউ কিছু কিছু জানেন। আমি আবারও একটু রিপিট করি, সঞ্জীবনী প্রশিক্ষণে এর আগের শিক্ষা অফিসার শিক্ষার্থীদের কিভাবে বসতে হয়, কিভাবে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়, কিভাবে কেন্দ্রে উপস্থিতি বাড়ানো এবং কেন্দ্রের ব্যবস্থাপনা, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলেন। এই সম্পর্কে আলোচনা করেছিলেন। আমি শিক্ষা অফিসার হিসেবে আজকে আপনাদেরকে কি কি আলোচনা করব প্রথমে একবার বলেছি, আবার একটু রিপিট করি। শিক্ষা কর্মসূচিতে আপনারা সেবিকারা এবং আমরা শিক্ষা অফিসাররা এই পদবিগত আলোচনা, আপনাদের কাজ, আপনাদের হাজিরা খাতা মাসিক রিপোর্ট কীভাবে পূরণ করতে হবে, শিক্ষাকেন্দ্র নিয়ন্ত্রণ অথবা শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের সাথে আপনাদের কিভাবে ডিলিক্স বা আদান প্রদান করতে হবে শিক্ষণে, আর সবশেষে হয়তো কিছু প্রশ্নের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শেষ করা হবে এবং একটা ছোট্ট পরীক্ষার মতো থাকবে। আজকে পুরোটা সময়ে যা যা শিখলাম, শুনলাম, জানলাম, এর মধ্যে থেকে কয়েকটা প্রশ্ন থাকবে, 4টা বা 5টা বা 6টা। সেটা আপনাদের কাছ থেকে আমি নিয়ে যাব, কাগজটা মাঝখানের কাগজে লিখবেন যাতে ছিঁড়ে আমাকে দিতে পারে। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? এখনও ঝিমুনি ভাব আছে নাকি? শুরু করা যাবে? সত্যি শুরু করা যাবে? বলেন। আরে আপনার জন্য আমার খুব কষ্ট লাগছে। আপনারা সবাই একটা করে শক্ত খাতা নিতে পারেন, আর সাথে প্রচুর শক্ত শক্ত খাতা আছে। এখানে 3টা আছে, এগুলো নিচে নিয়ে, এখানে 4টা আছে। হ্যাঁ, এগুলো নিচে নিয়ে লিখতে পারেন। 4টা আছে, আরও এদিকে আছে, ওখানে আছে, এখানে আরও আছে। হ্যাঁ, এগুলো একটু নিচে নিয়ে লিখতে পারেন। জি প্লিজ আপনারা নেন। কিন্তু উপায় কম হচ্ছে এই কারণে, যদি ওখানে বসেন তাহলে একটা আপা সাইডে হয়ে যাচ্ছে। সাইডে হয়ে গেলে খুব খারাপ দেখাচ্ছে। আপনি কি ছবি তুলতে পারেন মোবাইলে? আমি মোবাইল দেবো, আপনাকে ছবি তুলতে হবে, পারেন? পারে মনে হয় সবাই। দেন তো ওকে, আমাকে সহজাতে ছবি উঠে, এই সবাই সহ শেখাই দেন তো। সব সহ একটা ছবি নেবেন। হ্যাঁ, কয়েকটা নেবেন। তাহলে মানে আপনাদের প্রথম একদম শুরু আশা শিক্ষা কর্মসূচি, এই আশা শিক্ষা কর্মসূচি এই জিনিসটা তো জানেন নাকি? তার আপনারা একটা সেবিকা নাকি আপা? এই আশা শিক্ষা কর্মসূচির আগে আর একটা নাম ছিল, কি নাম ছিল আপা? বলেন, আপনি বলেন, গোটা বলেন। ধরুন আমার নাম মোহাম্মদ ফেরদাউস, কি নাম? আশা শিক্ষা
আশা শিক্ষা কেন্দ্র শক্তিশালী কর্মসূচি। আশা শিক্ষা কেন্দ্র শক্তিশালী কর্মসূচি উঠেছে, দেখেন না চেক করে। হয়েছে কিন্তু সবাইকে ওহো, আমি তো কথা বলছিলাম। তো যা হোক, এটাই ভালো লাগছে। এদিক থেকে একটা তুলে সামনে থেকে। আশা শিক্ষা কেন্দ্র শক্তিশালী কর্মসূচি, ঠিক আছে আপা? আরেকটা আপা ফেরদৌসী আপা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। এইবার আপনাদের কাছে দুই ধরনের চার্ট আছে, তাই না? আছে কি? অফিসে কি কোনো চার্ট আছে? অফিসে কি আছে? আচ্ছা, নাই। আপনাদের চার্ট দুই ধরনের আছে, মানে কয়টা চার্ট মোট আপনাদের আছে? কালকে আপা বলেছিলেন 14টা, এবং 7টা চার্ট একরকম, 7টা চার্ট আরেক রকম। বলিনি কালকে? কি কি বলেছিলাম বলেন তো? বললেন যে কতটা ছাত্র আছে, বললাম যে 14টা আছে। তারপরে আপনি বললেন আজকে কি কি পড়াচ্ছেন। না, ওই 14টা চার্ট সম্পর্কে বলেছি না? 7টা চার্ট এরকম, 7টা চার্ট এরকম। চলো আগে তাহলে নতুন ক্লাস করে দিন, তো অনেক আপনার আচ্ছা, জানেন না আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য কি? কে বলতে পারবে? হাত তোলেন, বলেন আপা। শিক্ষার গণোন্নয়ন ও শিক্ষার শক্তিশালী গুণগত মান বৃদ্ধি করা উচিত। আপা কি ঠিক বলেছে? তাই বলেন, ঠিক বলেছে? আচ্ছা, উনি কি ঠিক বলেছে? আরেকজন হাত তুলেছিল, কে জানো? আপনি দাঁড়ান, বলেন, আপনিও বলেন। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। পুরানো চাল ভাতে পারে। ওনারটা ওনারটার তফাৎ আছে? উনি একদম বসেন দুজনে, বিসমিল্লাহ করছি। হ্যাঁ, আচ্ছা। আশা একটা সংস্থা যেটা 1978 সালে প্রতিষ্ঠা লাভ করে। আপনারা এগুলো লিখে নেন। প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল হক চৌধুরী। উনি হচ্ছে 1978 সালে মানিকগঞ্জের টিপরা গ্রামে, তাই না? উনি জন্মগ্রহণ করেন হবিগঞ্জে, হ্যাঁ, চুনারুঘাটে। কিন্তু উনার 78 সালে এই আশার কর্মসূচি চালু হয় খুব সম্ভব মানিকগঞ্জের টেপরা গ্রামে। ওনার নাম হচ্ছে শফিকুল হক চৌধুরী। হ্যাঁ, সে সময় আশা কাজ করতো মূলত ASA ছিল, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। কমন কথা, একই জিনিস বলতে বলতে। আশার ইংরেজি রূপ হচ্ছে ASA। হ্যাঁ, প্রতিষ্ঠাতার নাম মোহাম্মদ শফিকুল হক চৌধুরী, প্রয়াত প্রেসিডেন্ট, মারা গেছেন। প্রয়াত মানে কি? মারা, মরহুম, জানেন তো না? আপা শক্ত কাগজ লাগবে, অনেক বোর্ড টোড আছে। হ্যাঁ, লিখতে হবে সবাইকে, প্রচুর লিখতে হবে। এগুলো কিন্তু প্রশ্ন করবো আজকেই। শক্ত কাগজ লাগলে নিতে পারেন। আপনারা যদি না বুঝতে পারেন আমাকে একটু জানাবেন। হ্যাঁ, অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, দেখেন সোশ্যাল লেখেন। এতে সোশ্যাল, এতে অ্যাডভান্সমেন্ট, ADVANCEMENT। আচ্ছা, অ্যাডভান্সমেন্ট এগুলো দ্রুত লিখতে হবে। আপনাদের অনেকে রানিং স্টুডেন্ট আছেন, এইচএসসি, সরি অনার্সে, মাস্টার্সে আছেন, এরকম কেউ আছেন? ডিগ্রিতে আপনি একজন, আর কেউ নাই? আপনি প্রিভিয়াস মাস্টার। মানে ডিগ্রি করেছেন, এরপরে প্রিভিয়াস মাস্টার্স করছেন, খুবই ভালো। আপনাদের কাছে এগুলো মানে অ্যাডভান্সমেন্ট করবো, আপনি লিখে দেবেন। হ্যাঁ, বারবার AD এরকম দেখতে গেলে দেরি হয়ে যাবে। আমি মুখে অ্যাডভান্সমেন্ট বলবো, হালকা একবার দেখে লিখে দেবেন। আচ্ছা, 1978 সালে মূলত আশা সমাজ উন্নয়নমূলক কর্মসূচিতে যুক্ত ছিল, যে কাজ ছিল অধিকাংশ ক্ষেত্রেই মানুষের পরিবারে বা বাড়িতে গিয়ে, আমাদের আবুল বাসার ভাইয়ের কথায় যে হকারিগিরি করে বাসায় গিয়ে সেবা দেওয়া। হ্যাঁ, এই 1978 থেকে 1988 সাল পর্যন্ত এই ধরনের সেবা দেওয়া চলে। উনি কিছু মানুষকে দিয়ে মূলত এক ধরনের দাতা সংস্থা ছিল। নিজের কিছু টাকা, তারা খুব পারিবারিকভাবে সমৃদ্ধশালী ছিলেন। শফিকুল হক চৌধুরী স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। উনি এখান থেকে পড়ার পরে এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করা শুরু করেন। প্লাস উনি কিন্তু অ্যাডমিন ক্যাডার, অর্থাৎ বিশেষ প্রশাসনের সুযোগ পাওয়ার পরেও খুব সম্ভবত যোগদান করে 1 মাস পরে ছেড়ে দিয়েছেন। এরপরে আশা যখন প্রায় প্রতিষ্ঠান পাচ্ছে, অনেকটা ভালো অবস্থায় দাঁড়িয়ে গেছে বা দাঁড়াচ্ছে, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার প্রস্তাবও পান, মানে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার পান, যোগদানপত্র, কিন্তু সেটা পাওয়ার পরেও যোগদান করেনি। তার মানে বাংলাদেশে খুব সম্মানিত যে ধরনের পেশাগুলো ধরা হয়, সেই ধরনের পেশাতে উনি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। জানেন কারণ কি? উনি মনে করেছেন আশা একটা সংস্থাকে চালু করে গেলে অনেক মানুষের
সুযোগ হবে, ভাগ্যোন্নয়ন হবে, বা দেখা যাবে যে সমাজকে শুধুমাত্র একজন পুলিশ অফিসার বা শুধুমাত্র একজন অ্যাডমিন ক্যাডার বা জেলা প্রশাসকে যতটুকু দেওয়া যায় তার থেকে অনেক বেশি দেওয়া যাবে। এবং বাস্তবে এখন অনেক বেশি দেওয়া সম্ভব, দেওয়া হয়ও। আশাতে শুধুমাত্র শিক্ষা কর্মসূচিরই কতগুলো অনুষ্ঠানে অনেকগুলো জেলা প্রশাসক উপস্থিত থাকেন, বুঝতে পেরেছেন? এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব, যারা ক্যাবিনেট সেক্রেটারি, মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে মন্ত্রণালয়ের যে বৈঠক বসে, তখন প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী, ওখানে এমপিরাও পাত্তা পায় না, ঠিক আছে? ওই মন্ত্রণালয়ের যে মন্ত্রী পরিষদ একটা মিটিং বসে, আপনাদের যেমন সেবিকা সভা হয়, মানে আপনাদের অভিভাবক সভা হয়, আবার ব্রাঞ্চে যেমন আছে সেবিকা সভা হচ্ছে, ঠিক তেমনি ওখানেও ছোট থেকে আস্তে 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 সব বাংলাদেশের ধরেন সব কিছু বসার জন্য একটা মন্ত্রী পরিষদ বৈঠক বসে। সেখানে যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করেন তাকে বলা হয় মন্ত্রী পরিষদ সচিব। বলা যায় যারা বিসিএস ক্যাডার তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত পদ। তো এইরকম মন্ত্রী পরিষদ সচিব যারা সরকারের পদে ছিলেন তারা পদত্যাগ বা অবসর গ্রহণ করার পরে আশাতে এসে আছে। তাহলে একটা ভালো এনজিও প্রতিষ্ঠা করতে পেরেছেন না? প্রতিষ্ঠাটা শুরু হয়েছিল 1978 সালে। 1988 সাল পর্যন্ত প্রায় এভাবেই চলে। 88 সালের বন্যার পরে ঋণ দান বা সহজ শর্তে ঋণের একটা পলিসি। এতদিন পর্যন্ত মানুষের কাছে দান বা মানে যা পাইতো তা দিত, বা মানুষের কাছে চাইতো যে আমার এই মানুষের এই দরকার, আপনি একটু প্লিজ দেন। তখন উনি দিত, উনি যাইতে সময় পাইতো না, তখন উনি দিত, ওনারা পৌঁছে দিত। এখন যেমন ত্রাণ সরবরাহ করা হয় অন্তত। যাই হোক, ওইভাবে করতে করতে 1989 সালের দিকে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ বিষয়ে খুব আলোচনা চাউর হয় বলতে খুব বেশি, চাউর কথাটা শুনেছেন কিনা? চাউর হয় বলতে বাজারে চলে, আমরা এখন যাকে বাংলায় বলি, মানে অনেক বেশি বলি ভাইরাল, হ্যাঁ প্রচার, হ্যাঁ এটার ভালো ভাষা হচ্ছে যে চাউর হয়, মানে খুব আওয়াজ ওঠে, সে ব্যাপারে কথাবার্তা হয়। তো 89-90 সালে বন্যার পরবর্তী সময় যখন মানুষ তাদের নিজেদের মাল সম্পদ অর্থাৎ নিজেদের সম্পত্তিগুলো পুনরায় আবারও গড়ে ওঠার জন্য, গড়ে তোলার জন্য চেষ্টা করার জন্য এই সহজ শর্তে ঋণ বা ক্ষুদ্র ঋণ এগুলো পাচ্ছিল এবং এটাতে খুব সফল হচ্ছিল, সেই সময় এটার সুফল দেখে পত্রিকায় লেখালেখি, এবং শফিক স্যার নিজেও প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ঋণের পক্ষে ছিলেন না হয়তো, পরবর্তীতে উনি এটার সম্মত হন এবং এটার পক্ষে যারা ছিলেন তাদের সাথে একত্রিত হয়ে কয়েকজন মিলে 1991 সাল থেকে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেন। ঠিক আছে? কত সাল থেকে? ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আশা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে একটা মডেল চালু করেছে, যেটাকে আশা মডেল নামে অনেকে বলে। মানে এটা হচ্ছে ব্যয় সাশ্রয়ী নীতি, খুব অল্প খরচে বেশি সেবা নেওয়া। আশার কোনো অফিসে আলাদা করে রাঁধুনি নেই, যিনি রাঁধুনি উনি পিয়ন। আসার কোনো অফিসে নাইট গার্ড নেই, কারণ প্রত্যেক অফিসে একজন না একজনকে থাকতে হবে রাত্রে। এবং আসার অফিসে যিনি মানে পিয়ন উনি রান্না করেন যেহেতু, সেহেতু যে যখন যেখানে আসেন দুপুরবেলা খাবার পাবেন ইনশাআল্লাহ, মানে কর্মী যদি খান আইডি নাম্বারটা, যেমন আমরা যদি হয়, এটা একটা ভালো ব্যাপার। যেমন আজকে আমি এখানে দুপুরে খাবো, রবিবারে বেরিয়েছি, রবিবার থেকে বৃহস্পতিবার আমি জানি কোথাও না কোথাও থাকতে হবে, কিন্তু কালকে সকাল পর্যন্ত জানতাম না কালকে আমি রাত্রে কোন বিছানায় ঘুমাবো। এইটা একটা আসার মজা। তো এইরকম একটা মডেল স্থাপন করতে পেরেছে, যেটা অনেক এনজিও হয়তো ফলো করে, হয়তো না আসলেই ফলো করে অনেক এনজিও, যেটাকে বলে আশা মডেল, ব্যয় সাশ্রয় নীতি, কস্ট এফিসিয়েন্সি মডেল, কস্ট এফিসিয়েন্ট মডেল। এগুলো না অত বেশি না জানলেও হবে, শিক্ষার বিষয় না। ঠিক আছে, এই হলো আশা। 1991 থেকে 2005-6 সালে প্রায় 650টা ব্রাঞ্চ খোলে। এটা যেমন একটা ব্রাঞ্চ, ডাক্তার ব্রাঞ্চ। 2005-6 সালের দিকে আশার আবার অনেকগুলো ব্রাঞ্চ খোলে, যেটা আশা এত বেশি ব্রাঞ্চ কোনো এনজিও খুলতে পারেনি বাংলাদেশে। তো 5-6 সালে এত বেশি ব্রাঞ্চ খোলার জন্য 2007 সালে আশা ফোর্বস নামে একটা ম্যাগাজিন আছে, পত্রিকা আছে, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের তালিকা করে প্রত্যেক বছর, যেখানে বিল গেটস ফার্স্ট হইতো বেশিরভাগ সময়ে। তো ওই ফোর্বস ম্যাগাজিনে 2007 সালে যেই জরিপ করা হয়েছে, সেটা দেখা গেছে ওটা বিশ্বের মধ্যে সবচাইতে সক্ষম মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ সংস্থা হচ্ছে আশা। কত সালে? তখনও শিক্ষা কর্মসূচি আসে। এই কথাগুলো মনে আছে? উপরে লিখবো, এই লাইনের উপরে লিখবো না, নিচে লিখবো না। কতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন? এই পর্যন্ত দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমাকে রিমাইন্ড দেওয়ার জন্য আমি এখানে রাখি, তাহলে নিচে রাখতে পারি। আচ্ছা, তাহলে 2007-এ আশা মাইক্রো ক্রেডিট হিসেবে বা ক্ষুদ্র ঋণ সংস্থা হিসেবে ওরা বিশ্বের মধ্যে একটা সক্ষম এনজিও বা সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
এতটুকু বুঝতে পেরেছেন তো না? গেল। এইবার 2011 সাল, কত সাল? 2011 সালে এসে আশা সমাজ উন্নয়নমূলক কর্মসূচি চালু করল। সিএসআর ম্যাডাম বিবিএ, সিএসআর এর ফুল ফর্ম কি? কোন ম্যাডাম যেন আছেন ট্রাক বিবিএ করছেন, বলেন না সিএসআর এর ফুল ফর্ম কি বলেন? কেন পারবেন না? ব্যাংকগুলোতে সিএসআর কর্মসূচি থাকে না? তো কি জানেন সিএসআর মানে কি? আচ্ছা, ডাচ বাংলা ব্যাংক বৃত্তি দেয় বা অনেক ব্যাংক বৃত্তি দেয়, এটা কি জানেন? কোথেকে দেয়? আচ্ছা, নিজেদের আয়ের একটা অংশ থেকে সমাজ উন্নয়নে বিনিয়োগ করা বা ব্যয় করা, সেটাকে বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। বেশিরভাগ বেসরকারি সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে বাংলাদেশ সরকারের একটা নীতিমালা যে তাদের অবশ্যই বাধ্যতামূলকভাবে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করতে হবে। বানান দেখেন কি তাকে ভুল করছি আপনাদের সাথে থাকতে। সিবিলিটি, রেসপন্সিবিলিটি। আচ্ছা, এই কর্মসূচি চালু করে 2011 সালে। তখন মূলত শিক্ষা কর্মসূচি চালু হয় আশায়। এই শিক্ষা কর্মসূচিটা মূলত আশার যে লভ্যাংশ অর্থাৎ ক্ষুদ্র ঋণ থেকে একটা লাভ হয়, ঠিক আছে? ক্ষুদ্র ঋণের লাভের একটা অংশ দিয়ে পরিচালিত হয়, যার কারণে এখন আশাকে আর অন্য কোনো ডোনার বা দাতার কাছ থেকে টাকা নিয়ে আসতে হয় না, বলতে হয় না। তাই আশা বর্তমানে আমাদের একটা কার্ড দেন না, ওই যে ওই বুশারটা তার কাছে আছে। এই জন্য দেখেন এখানে লেখা আছে যে নিজস্ব অর্থায়নে পরিচালিত, দেখতে পাচ্ছেন লেখা আছে না? তার মানে আশার তার নিজের যে আয়, সে আয় থেকে একটা লভ্যাংশ দিয়ে এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সমাজ উন্নয়নের যে দায়িত্ব সেটা হিসাবে পালন করে। তাহলে শিক্ষা কর্মসূচি আশাতে শুরু হয় আনুষ্ঠানিকভাবে কত সাল থেকে? এটাকে আগে কেউ জানতেন? কেন জানতেন? তাহলে আশা 2011 সালে শুরু করে শিক্ষা কর্মসূচি। আপনাদের এখানে আসছে হচ্ছে 2014 সালে ডাকরাতে, না? বাহ, খুব ভালো। 2014-তে ডাকরাতে আসছে, গুড। 2011 থেকে 2019 বেশ ভালো অবস্থা। আস্তে 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 বাড়তে বাড়তে অনেক ব্রাঞ্চে খুলে যায় শিক্ষা কর্মসূচি। প্রত্যেক বছর বিভিন্ন ব্রাঞ্চে শিক্ষা কর্মসূচি চালু হয় নতুন। তখনও পর্যন্ত বেশিরভাগ সব জায়গায় ছিল শিশু থেকে দ্বিতীয়। সব জায়গায় ছিল কি? শিশু থেকে দ্বিতীয়। এটা প্রাথমিক পর্যায়ে না? এই জন্য আশা শিক্ষা কর্মসূচির তখনকার নাম ছিল প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। যারা আশা ইত্যাদি ইত্যাদি, আশা প্রাথমিক শিক্ষা শক্তি নাকি কি বলছেন ভালোভাবে দেখে নেন। আপনাদের চার্টে লেখা আছে, 7টা চার্টের মাথায় হলুদ ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখা আছে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। শক্তিশালীকরণ কর্মসূচি ইংরেজি হচ্ছে এটাকে সংক্ষেপে পিইএসপি বলতো। পিইএসপি, প্রাইমারি এডুকেশন বানানোর পরে আর কিন্তু পুরোটা লিখবো না। এডুকেশন স্ট্রেনথেনিং বানাটা দেখেন, STRENGTHENING, স্ট্রেনথেনিং প্রোগ্রাম, পিইএসপি। হ্যাঁ, এটা ছিল হচ্ছে যতদিন শিশু থেকে দ্বিতীয় বা তারপরে তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত ছিল, তখন ছিল পিইএসপি, প্রাইমারি এডুকেশন স্ট্রেনথেনিং প্রোগ্রাম, শক্তিশালীকরণ কর্মসূচি। এরপরে করোনার সময় কিছুদিন বন্ধ ছিল, 2 বছরখানে। এরপরে দেখা গেল যে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমাদের কার্যক্রম চালু হলো, যার গোটা বাংলাদেশের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চলে। মাত্র 64টা উচ্চ বিদ্যালয়, তার মধ্যে একটা উচ্চ বিদ্যালয় হচ্ছে ঢাকা উচ্চ বিদ্যালয়। চিন্তা করেন কি সৌভাগ্য আপনাদের। এই ঢাকা উচ্চ বিদ্যালয়ের মতো আরও 63টা উচ্চ বিদ্যালয় 2024 সালে, মানে এই বছর চালু হয়েছে। গত বছর মাত্র 10টা উচ্চ বিদ্যালয় ছিল, আর এই বছরে 64টা উচ্চ বিদ্যালয়, 62টা 64 জেলার, মানে এক একটা জেলার একটা করে উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কর্মসূচি বর্ধিত হয়েছে, চালু হয়েছে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত। তো যেহেতু 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী আর প্রাথমিক পর্যায়ে পড়ে না, মাধ্যমিক পর্যায়ে পড়ে, আমার আসার বর্তমান প্রেসিডেন্ট স্যার আরিফুল হক চৌধুরী। বর্তমান প্রেসিডেন্ট স্যারের নাম কি?
স্যার 12 এপ্রিল 2021 না 22 সালে মারা যান। 12 এপ্রিল 2021 সালে মারা যান শফিউল্লাহ চৌধুরী স্যার। এরপরে ওনার ছোট সন্তান প্রেসিডেন্ট হন, তার নাম হচ্ছে আরিফুল হক, মোহাম্মদ আরিফুল হক চৌধুরী। আরিফুল হক চৌধুরী, বুঝতে পেরেছেন? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনার ঠিক ছিলাম। এই ছেলেবেলা চেয়ার ঠিক করতে হবে, বোর্ড ঠিক করতে হবে না, পানি খাওয়াই না। বুঝলাম না, আমি হাতে মাথায় ঘরে এক আমার কাছে ভাই না থাকলে চালাই দিলাম। তারপরে আমার কাছে খাবার আপনার হাতে। আচ্ছা, যাই হোক, তাহলে আরিফুল হক চৌধুরী স্যারের ছবি এখানে আশপাশে নাই, তবে শফিকুল হক চৌধুরী স্যারের ছবি আছে। কোথায় আছে কে জানেন? কেউ কি চিনেন ওনাকে? ওই যে ওখানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসার প্রেসিডেন্ট, প্রয়াত প্রেসিডেন্ট হচ্ছে শফিকুল হক চৌধুরী স্যার। উনি উনি মারা গেছেন 12 ফেব্রুয়ারি 2021 সালে, এপ্রিল না সরি 12 ফেব্রুয়ারি 2021 সালে। মারার পরে বর্তমানে আসার প্রেসিডেন্ট হচ্ছে আরিফুল হক চৌধুরী স্যার, যিনি ওনার ছোট সন্তান। তার ছবি এখানে আমরা দেখাতে পারছি না, নাই কোথাও নেই। আচ্ছা, গেল। তাহলে ওনার স্বপ্ন হচ্ছে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক, একাদশ দ্বাদশ শ্রেণী এই পর্যন্ত আমাদের শিক্ষা কর্মসূচিকে বর্ধিত করা। তো বারবার যদি এরকম আমাদের হয়, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তাহলে শিক্ষা কর্মসূচি নিয়ে নাম অনেক বিড়ম্বনা হয়ে যাবে। যার কারণে এখন প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির থেকে আসার বর্তমান নাম হচ্ছে আশা শিক্ষা কর্মসূচি। আশা শিক্ষা কর্মসূচি, যার ইংরেজি হচ্ছে AEP। এতে আশা, আশা বানান তো জানেন? আচ্ছা, AEP এর ফুল ফর্ম কে বলতে পারবেন? আশা এডুকেশন প্রোগ্রাম। পারবেন না নিজেরা সবাই? আমি লিখে না দিলে পারবেন না? ASA আশা, এডুকেশন হচ্ছে EDUCATION, এডুকেশন, প্রোগ্রাম মানে যে PROGRAM। এই যে এডুকেশন এখানে আছে, প্রোগ্রামও এখানে আছে, আশাও এখানে আছে। আশা এই যে এডুকেশন প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে বর্তমানে AEP আশা এডুকেশন প্রোগ্রাম নাম। হ্যাঁ, আমাদের কর্মসূচির নাম আশা শিক্ষা কর্মসূচি। আগে ছিল প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। শেষ। মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? বিদেশি ভাষায় কথাটা বলতে বললেন। মুসলাম অনেকে আবার কস্ট এফিশিয়েন্ট না বলে কস্ট ইফেক্টিভ বলে, বলে গেছি। সরি, কস্ট ইফেক্টিভ মডেল এটা বলে। আশা বর্তমানে 13টা দেশে বিস্তৃত। কয়টা দেশে? আর আশার কাছ থেকে সহায়তা নিয়ে অনেকগুলো NGO বিদেশে দেখা যাচ্ছে যে নিজেদের NGO প্রতিষ্ঠা করেছে আশার কারিগরি সহায়তায়। মানে ধরেন আশার এখান থেকে লোক নিয়ে গেছে, 6 মাস ওই দেশে থাকছে, 6 মাস এখানে থেকেছে। বিশাল আশার কিছু কিছু সিনিয়রদের গল্প শুনলে স্বপ্ন লাগে। এখনও আশার অনেক মানুষ বিদেশে আর কি আশা ইন্টারন্যাশনালে আছে। আর আশার কাছ থেকে পুরো ধারণা নেই, ভারতে একটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, বন্ধন ব্যাংক। কি ব্যাংক? বন্ধন ব্যাংক। আচ্ছা, শেষ। তাহলে আশা সম্পর্কে এই আমরা আশা শিক্ষা কর্মসূচির ভেতরে ঢুকে যাই। হ্যাঁ, বুঝতে পারলাম? বর্তমানে আশা শিক্ষা কর্মসূচি গোটা বাংলাদেশের 1050টি ব্রাঞ্চে চালু আছে। কয়টা ব্রাঞ্চে? 1050টি ব্রাঞ্চে। তার মধ্যে 850টা ব্রাঞ্চে শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত চলমান, শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত চলমান। আর 200টি ব্রাঞ্চে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলমান। শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে এদের 2টা ক্লাস হয়। আপনারা যেমন 2 ঘন্টা পড়ান শিশু থেকে দ্বিতীয়, ওরা 2 প্লাস আড়াই, 4.5 ঘন্টা পড়ায়। এই 2 ঘন্টা পড়ায় শিশু থেকে দ্বিতীয়, আর এই 2.5 ঘন্টা পড়ায় 3 থেকে 5। বুঝেছেন? এইরকম ব্রাঞ্চ আছে 200টা। কয়টা? 200টা। আর শুধু শিশু থেকে দ্বিতীয় আপনাদের মতো কাছাকাছি তারা হচ্ছে 850টা ব্রাঞ্চ।
মোট 1050টা ব্রাঞ্চে বর্তমানে 2024 সালে শিক্ষাকেন্দ্র চালু আছে, বুঝেছেন? আচ্ছা, এই 1050টার মধ্যে 64টা ব্রাঞ্চ সংলগ্ন, 64টি ব্রাঞ্চ সংলগ্ন, 64 জেলার 64টি ব্রাঞ্চ সংলগ্ন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কার্যক্রম চলে, ঠিক আছে? যেমন ঢাকা উচ্চ বিদ্যালয়, এটা স্পষ্ট। কয়টা উচ্চ বিদ্যালয় আছে, কয়টা ব্রাঞ্চে শিশু থেকে দ্বিতীয় আছে? বলেন। শিশু থেকে দ্বিতীয়। দ্বিতীয় 850 ক্লিয়ার? যদিও মনে না থাকে আপনারা এই যে এটা নিয়ে গিয়ে এটা শেষ পৃষ্ঠায় আছে, বলে যে একদিনও পড়েননি, আপনারা 100% বুঝতে পারছি। নিয়ে যা পুড়ে ফেলেন। কোন ব্রাঞ্চে গেছিলাম একবার, ওই বাইরে কার ব্রাঞ্চে যেন গেলাম, স্কুলের ভেতরে একটা স্কুলের মতো একটা ঘরে একবার গেলাম না, দিয়ে বের হয়ে দেখ এটা হচ্ছে মাটিতে পড়েছিল, আপনাদের এখানে তো ডাকরাতে। পরে খুঁজে বের করে আমের গাছে রাখলাম। কার ব্রাঞ্চে জানো? কার ব্রাঞ্চে? রাসেল ভাই কই? তোর ব্রাঞ্চ কোনো কি কেন্দ্র বন্ধ করে দিয়েছে? বা আপনার কেন্দ্র না? ঠিক আছে। আমাদের বেরিয়ে এটা দেখলাম যে একদম মাটির মধ্যে লুটোপুটি করে আছে। পরে বের করে দেখছে এর এই জিনিস যে ফেলে দিয়েছেন না, ছিঁড়ে নিয়ে যে চুলাতে দেবেন সবার আগে। আচ্ছা, যাই হোক, গেল। হ্যাঁ, স্যার নিচেরটা কি বুঝাইলেন? ওই যে এগুলো দিয়ে এটা একটা ভালো জিনিস করছে। আপনাদের অত বেশি জরুরি লাগবে না, তারপরেও জিজ্ঞেস করলেন বলে ফেলি। এটা হচ্ছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য আলাদাভাবে ক্লাস হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী আপনারা যেমন শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেন না, আপনারা শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেন, আপনারা হচ্ছে 2 ঘন্টা নেন, একটা না, একসাথে বসায়। ওরা এই তৃতীয় থেকে পঞ্চমের আবার 2.5 ঘন্টা করে নেন। আলাদা আলাদা। তাহলে এটা 2 ঘন্টা আর এটা 2.5 ঘন্টা, মোট কয় ঘন্টা হলো? তাহলে ওদের 4.5 ঘন্টা পড়াইতে হয়, দিয়ে ওরা 3450 টাকা সম্মানী পায়। আর শিক্ষার্থীদের কাছ থেকে শিশু থেকে দ্বিতীয় 30, তৃতীয় থেকে পঞ্চম 50, দিয়ে প্রায় 5-6 হাজার টাকার মতো পায়। আচ্ছা, আশা নন্দন গাছে যাচ্ছে, পাশেই নন্দন গাছে আছে। ক্লিয়ার? এবার আলোচনায় বাড়ে গেল। তারপরে দেখেন, আমরা আশা শিক্ষা কর্মসূচির ভেতরে আছি। হ্যাঁ, এইপি। আচ্ছা, এইবার এইপিতে চলে আসি। এইপি জানতে হলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে। ইসলামের 5 কালেমা, তাই না? অমুসলিম কেউ আছেন? কেউ নাই? আচ্ছা, লক্ষ্য উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। আপনাদেরকে প্রথমে আমি লক্ষ্য উদ্দেশ্য পড়িয়েছি। কার কি কোনো ধারণা মনে আছে? একজন বলেছেন যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মানোন্নয়ন। আপনি বলেছেন এখন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে। গুড, এই জিনিসটাই হচ্ছে আমাদের লক্ষ্য। লক্ষ্য একটাই, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন। আমি শুধু কিওয়ার্ডটা লিখি, মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, এই 2টা কথা। আমি যে অবস্থায় আছি তার থেকে একটু উন্নততর মান করব। আর শক্তিশালী করা বলতে ধরেন আমি এখন আছি একা মানুষ, কোনো কারণবশত 2 জন যদি নেয়, তাহলে একটা ওই পকেট খালি জায়গা যেখানে, ওই জায়গায় একটু শক্তিশালী হবে না, মানে সহজে আমাকে ধরতে ভয় পাবে না। গত সোমবারের দিন রাত্রে যখন আমি আসি, রাত 9টার পরে পুঠিয়া থেকে আসছি, 9টা না, 8টার পরে। তো সে সময় আড়ানি থেকে আমাকে ফোন দিয়ে বললো, আপনি অটোতে আসেন না, সিএনজিতে আসেন। কারণ কি, ওখানে খুব নিরাপত্তার সংখ্যা। আমার ব্যাগে আছে ল্যাপটপ, ক্যাশ টাকা ছিল না, ব্যাগে ল্যাপটপ ছিল, তো রিস্কি না। তো আমার কাছে যখন অটো চাইতে সিএনজি যখন থাকলো, এবং সিএনজিতে অনেকগুলো মানুষ থাকলো, তাহলে আমি একটু শক্তিশালী হলাম। ঠিক তেমনি আমার শিক্ষার্থী যারা একটু দুর্বল আছে, মানে ধরেন শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়া, বুঝতে পারছে যে 3 দুগুণে 6 হয়, কিন্তু 3 দুগুণে 6 যে বলছে এটা কীভাবে হচ্ছে, ম্যাডামের কাছে আরেকটু যদি বুঝতে পারতো, আরেকটু কোচিং করতে পারতো, ভালো হতো। কিন্তু কোচিং করার মতো পারিবারিক সামর্থ্য নাই বা সুযোগ নাই। এইরকম শিক্ষার্থীদের এই সুযোগটা দেওয়ার জন্য মূলত শক্তিশালী করা বুঝিয়েছে এবং আশা শিক্ষা কর্মসূচি চালু হয়েছে। গল্প আকারে বললাম, মাথার উপর দিয়ে গেলেও কিছু করার নেই, এটাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন, মাঝে মাঝে একটু হ্যাঁ বলেন, নকল করে হলেও হ্যাঁ বললেন। ভয় লাগে যে এত সুন্দর করে বলার চেষ্টা করছে, কিছু বুঝতে পারছেন না। আচ্ছা, মানোন্নয়নটা বোঝেন। ধরেন আপনি আগে স্যান্ডো গেঞ্জি পড়তেন, এখন বড় গেঞ্জি পড়ছেন।
আচ্ছা ঠিক বলছো না না স্যার এটাই ঠিক আছে, একদম বাস্তব উদাহরণ দিলাম। আগে স্যান্ডো গেঞ্জির দাম ছিল 2 টাকা, আপনি 2 টাকা খরচ করলে আপনার গায়ে লাগতো না। এখন আপনি গেঞ্জি কিনছেন 500 টাকা খরচ করে, আপনি 500 টাকা খরচ করতে গিয়ে কলিজার অর্ধেক কেটে ফেলতে হচ্ছে। তাহলে আপনার মানোন্নয়ন হলো? বুঝতে পারেন না। আপনি আগে স্যান্ডো গেঞ্জি পরতেন, এখন ভালো গেঞ্জি পরছেন বা শার্ট পরছেন, সমস্যা নেই। কিন্তু আগে আপনি স্যান্ডো গেঞ্জি কিনতে গিয়ে আপনার কোনো সমস্যা হতো না। এই স্যান্ডো গেঞ্জিটা কিনলে আপনার কোনো এক্সট্রা খরচ করতে হতো না, আপনার নিজের আয় থেকে খরচ করতে পারতেন। আর আপনি এখন স্যান্ডো গেঞ্জি বাজারে পাচ্ছেন না, সবাই বলে দিয়েছে, নিয়ম করে দিয়েছে আপনাকে শার্ট কিনতেই হবে, কিন্তু আপনার কাছে শার্টের টাকা নাই, আপনি কিডনি বিক্রি করে শার্ট কিনছেন, ধরেন উদাহরণ দিচ্ছি। তার মানে আপনার এমন কিছু খরচ করছেন যেটা আপনি খরচ করতে চাচ্ছেন না, তাও জোর করে খরচ করছেন, মন থেকে চাচ্ছেন না তাও করছেন। এটা কি উন্নয়ন হবে? না স্যার উন্নয়ন হবে না। গুড। এজন্য এখন টেকসই উন্নয়ন কথাটা আসছে। হ্যাঁ, শুধু গাড়ি বাড়ি রাস্তাঘাট অনেক বেশি গাড়ি হলেই হবে না, দেখা যাচ্ছে বেশি যানজট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক বেশি রাস্তাঘাট হচ্ছে, প্রচুর সড়ক দুর্ঘটনা হচ্ছে, অনেক বেশি রাস্তাঘাট হচ্ছে, রাজশাহী শহরে প্রচুর গরম। কারণ কি? রাজশাহী শহরে সব গাছ কেটে ফেলেছে, সরকারি জায়গায় তো গাছ ছিল। গাছ কেটে ফেলেছে তার জন্য না, পানি তুলছে। পানি হবে কিসের জন্য? গাছে যখন পানিটা ধরে রাখা, প্লাস আসলে প্রকৃতির মতো করে না থাকতে দিলে প্রকৃতি বিরূপ আচরণ করবে। তো মূলত প্রকৃতিকে আমরা বিভিন্ন সময়ে আক্রমণ করছি, তার কারণে তারা বিরূপ আচরণ করছে। তো যাই হোক, যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আশা শিক্ষা কর্মসূচি চালু রেখেছি। যেহেতু লক্ষ্য, তাই এটা ভেঙে চুরে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি। মনে রাখতে হবে আমাদের লক্ষ্য এটা। আমরা যেমন আমাদের ব্যক্তিগত জীবনে একটা চূড়ান্ত লক্ষ্য রাখি, আমরা মুসলিম হিসাবে আমাদের ব্যক্তিগত জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা বা তাঁকে রাজি খুশি করা। এই লক্ষ্যটাকে ফুলফিল করতে বা পূরণ করতে হলে আমরা দেখেন ছোট ছোট এই লক্ষ্যটা যদি যে জায়গায় লক্ষ্যটা তো অনেক বড় একটা থাকে, তার থেকে ছোট ছোট থাকে, সেগুলোকে বলে উদ্দেশ্য। হ্যাঁ, তার থেকে ছোট ছোট থাকে, সেগুলোকে বলে টার্গেট। কি বলে? টার্গেট। আচ্ছা, আবার আমরা যখন কয়েক বছর মেয়াদি পরিকল্পনা করি, সেই পরিকল্পনাটা যদি 10 বছর বা একটু বেশি দিনের হয়, তখন সেটাকে বলে হচ্ছে মিশন। কি বলে? মিশন। আবার যদি আরও একটু বেশি হয়, তাহলে সেটাকে বলে 30 বছর বা এরকম, তাহলে সেটাকে বলে ভিশন, অভিষ্ট। অভিষ্ট। মিশন মানে লক্ষ্য, এটাও লক্ষ্য। হ্যাঁ, লক্ষ্যমাত্রা বলে। আচ্ছা, সরি এই বাংলাগুলো এত কঠিন, ইংরেজি মানে হয় মাঝে মাঝে সেটা। মিশন, ভিশন, গোল। উদ্দেশ্যের আগে, টার্গেটের আগে গোল আছে, তারপর আছে টার্গেট। হ্যাঁ, তাহলে মিশনটা হচ্ছে, মিশনের চাইতে ছোট হচ্ছে গোল, তার থেকে ছোট হচ্ছে টার্গেট। সবচাইতে ছোট, ধরেন আমি আজকে যেখানে আসবো বা এখানে সঞ্জীবনী প্রশিক্ষণ দিব, এই সঞ্জীবনী প্রশিক্ষণের মাধ্যমে চাচ্ছি আপনাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যাতে সংশোধন হয় এবং আমি গিয়ে কেন্দ্রে যে মন খারাপ অবস্থা পাই সেটা যাতে না হয়। টার্গেট মানে ইমিডিয়েট পাওয়া যায় অল্প সময়ের মধ্যে। আর এই টার্গেটের মাধ্যমে আমার একটা লক্ষ্য আছে, তুলনামূলক একটু বড় লক্ষ্য। আমার আওতাভুক্ত 31টা যে ব্রাঞ্চ শিক্ষা কর্মসূচি চলে, এই 31টা ব্রাঞ্চই যাতে শিক্ষা কর্মসূচিতে খুব ভালো হয়, যাতে আমার খুব সুনাম হয়, আমি যেন শিক্ষা অফিসার হিসেবে বলতে পারি যে না, আমার এলাকার শিক্ষা কর্মসূচি খুব ভালো। এটা হচ্ছে আমার গোল। মিশন হচ্ছে বা লক্ষ্য হচ্ছে আরও বড়, যেটা মানে এগুলো প্রায় কাছাকাছি। তো মিশনটা হচ্ছে 10 বছর পরে আমার দেশের যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন করতে চাচ্ছি, আসলে আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে বিশেষত আমার আওতাভুক্ত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকায় সত্যি প্রাথমিক শিক্ষার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে আশা বিশাল ভূমিকা রাখবে এবং আমার শিক্ষার্থীরা অনেক ভালো করবে। এটা হচ্ছে আমার মিশন। ভীষণ হচ্ছে 100 বছর 200 বছর পরে হয়তো আশার একটা মডেল এমনভাবে চালু হয়ে যাবে যে মানুষের মুখে মুখে থাকবে, বা এটা আমাদের প্রেসিডেন্ট স্যারও চিন্তা করেন যে আমাদেরকে নিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজে বা সংবাদ মাধ্যমে আমাদের হয়তো রিপোর্ট হবে। এইরকম আমরা দূরদর্শী চিন্তাভাবনা করি। তো এই দূরদর্শী চিন্তাভাবনা সেগুলো বলে ভীষণ। আমরা এই ছোট, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড় এরকম থাকে। তো ঠিক তেমনি আমাদের লক্ষ্যকে সাপোর্ট করা, মানে লক্ষ্যকে কাভার আপ করার জন্য, ধরার জন্য 4টা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য আছে? কে পারবে বলেন? নিম্নবাণী পরিবারের ছেলে মেয়েদের স্কুলে
পারে না তাদের সেই শিক্ষাগুলা মুখস্থ করা বা বিদ্যালয়ে প্রস্তুত করার জন্য সহায়তা করা। আচ্ছা, আর এটা বর্গীয় জ কিন্তু, হ্যাঁ? কয়টা বললেন ম্যাডাম? আরেকটা কি? আচ্ছা বসেন, ধন্যবাদ। ম্যাডামের জন্য একটা হাততালি দেই। হাততালিরও গতি না, আপনাদের হাততালিরও গতি না, আপনাদের হাততালি শেখায়। যদিও হাততালি অনেকে ধর্মীয় মানে ভাবে দিতে চায় না, আমিও মানে ব্যক্তিগতভাবে হয়তো পছন্দ করব না, কিন্তু আমরা এখন দেই আর কি, হ্যাঁ, উদ্বুদ্ধ করার জন্য। তো হাততালি দিতে হলে একসাথে দিতে হয়, বিশেষ করে বিএসসি স্কাউট দেখছেন ক্যাডেট ক্লাস হচ্ছে 3টা, সবাই একসাথে দিতে হবে এরকম 1 2 1 2 1 2 যখন বড় তালি দেওয়া হয় তখন এই 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 এভাবে দিতে হবে। 1 2 3 কিন্তু 3বারই দিবে দ্রুত, এইভাবে দেওয়াটা শিখাতে পারেন, তাহলে ওরা মজা পাবে। আমি এই পর্যায়ে হয়তো মানে এই পর্যায়ে যাচ্ছি না, আমরা একটা সময় যাবো হয়তো শিক্ষার্থীদের বিষয়ে। এগুলো দ্রুত শেষ করি, হ্যাঁ? ঝরে পড়া হ্রাস করা। 3 নাম্বারটা হচ্ছে বিদ্যালয়ের পাঠ আয়ত্তে সহায়তা করা। আমি কিন্তু গোটাটা লিখছি না, গোটাটা আপনারা পড়েছেন। বিদ্যালয়ের পাঠ, আমার লেখা বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে বললেন প্লিজ। সবশেষে হচ্ছে গুণগত শিক্ষার সুযোগ সকলের জন্য উন্মুক্ত করুন। গুণগত শিক্ষার সুযোগ সকলের জন্য উন্মুক্ত করা। আমার লেখা যেভাবে লিখছি, পুরো লেখাটা দেখা যাচ্ছে না কোথা থেকে শুরু করছি, আমি কিন্তু পুরো বোর্ড ঢেকে লিখছি না, এগুলো লক্ষ্য করেন। আমি কীভাবে তাকাচ্ছি, কথা বলছি, শুধু কথাগুলোই শুনবেন না, বলার স্টাইলগুলো দেখতে পারেন, মানে আপনাদের সবার যাতে অনুভূতি হয় যে তার সবার দিকে তাকে কথা বলছি, বুঝতে পারছেন না? এই জিনিসটা কিন্তু একটু খেয়াল করার বিষয়। আর সব কিছু আমার শুনে মনে রাখতে পারবেন না, এটা স্বাভাবিক, এজন্য মাঝে মাঝে অবশ্যই নোট নেবেন। তাহলে আমাদের উদ্দেশ্য 4টা। প্রাক-প্রাথমিক যারা শিশু শ্রেণীতে আছে তাদেরকে প্রাথমিকের জন্য প্রস্তুত করা। 2 নাম্বারটা হচ্ছে ঝরে পড়া হ্রাস করা, এটা আপনারা ভালো বোঝেন, ব্যাখ্যা নিতে যাচ্ছি না। কি আবার ঝরে পড়া হ্রাস করা? আপনি বলেন, আপা, আপনাকে কখনো ধরি না, বলেন। স্কুলে মানে আসার অপরিচর্যা, মানে স্কুলে আসছে মানে আসতে হয়তো 10 দিন আসছে, আসার পরে একদিন আর আসবে না, তারপর আর আসবে না, এটাকে সুন্দর। আর কেউ? ঝরে পড়া স্যার, যে বাচ্চাটা স্কুলে পড়াশোনা করে না, তার তো পাঠটা মুখস্থ হয় নাই, সারা যখন পড়া ধরে সে পড়াটা দিতে পারেনি, এই ক্ষেত্রে একদিনে সে অবহিত হয়ে স্কুলে যাইতে চাইলে স্কুল থেকে ঝরে পড়ে। এই ঝরে পড়াটাই আমাদের এটা চালু সুন্দর করেছে, বলেছেন। পড়াশোনাটা করে মজবুত করে দিলে সে তো স্কুলে যাইতে ভয় পাবে না। সুন্দর, আপনাদের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা। ব্যাপারটা হচ্ছে ঝরে পড়া 2 রকমের হয়। একটা হচ্ছে আমি যাইতে যাইতে বন্ধ করে দিলাম, আর একটা হচ্ছে আমি একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে যখন ফেল করলাম বা কোনো কারণে আমি মনক্ষুণ্ণতা আসলে পরের শ্রেণীতে উঠলামই, ঠিক আছে? সাইকেল কমপ্লিট হয়, মানে এটাকে আমাদের ইংরেজিতে শিক্ষাবিজ্ঞান ভাষা বলে সাইকেল কমপ্লিশন, সাইকেল কমপ্লিট করে। শিশু শ্রেণীতে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়, 5ম শ্রেণী পাশ করে না ওই পরিবারের শিক্ষার্থী। আবার বলি, শিশুতে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয় বা প্রথম শ্রেণীতে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়, 5ম শ্রেণী পাশ করে না কতজন শিক্ষার্থী? 100 জন ভর্তি হলো, পাশ করছে 80 জন। তার মানে এই 20 জন দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে ঝরে গেছে, অথবা রিপিট করেছে, মানে একই শ্রেণীতে ডাবল থেকেছে, তাই না? ডাবল থাকলে তো ওইদিকে আরও বুঝে গেছে। এই যে কন্টাক্ট অফ ঝরে পড়া বা পিছিয়ে থাকা, এই শিক্ষার্থীদের পরিমাণ যাতে হ্রাস মানে কথা বলেন, হ্রাস মানে কি? 2জনই বলেন। কমে যাওয়া আর বৃদ্ধি পাওয়া। হ্রাস বানান করতে হবে, আপা বানান করেন। আপনি ঠিক করছেন, হ্রাস বানান করেন, দেখে বানান করেন। দন্তেশ্ব, সুন্দর বলেছেন, দন্তেশ্ব, গুড। আচ্ছা, সাবাস। আমরা বাংলা ইংরেজিতে যখন যাবো তখন ঠিক আছে। হ্রাস করা মানে কমানো, বুঝেছেন সবাই? বসেন। বিদ্যালয়ের পাঠ আয়ত্তে সহায়তা করা। বিদ্যালয়ের পাঠ আয়ত্তে সহায়তা বলতে আমাদের যেহেতু সাপোর্টিং প্রোগ্রাম, আমরা অনেক কোচিং বা টিউশনের মতো করে পড়াচ্ছি, আমরা আলাদা করে কোনো বই দিই না, আলাদা করে কোনো আমাদের কারিকুলাম নাই, আছে?
তাহলে আমরা বিদ্যালয়ের পাঠাতে সহায়তা করবো। কিভাবে সহায়তা করবো? স্কুলের পড়াটাই আমরা করে দেবো। বিদ্যালয়ের যে পড়াটা দেয় সেই পড়াটাই আমরা আবার রিপিট করে দেবো, তাই না? ওইটাই আচ্ছা, বিদ্যালয়ের পড়াটা ধরেন দিল আজকে দ্বিতীয় শ্রেণীর একটা এই স্কুলে, আরেকটা স্কুলে দিল আরেকটা স্কুলে দিল আরেকটা, এটাই সমস্যা কী হয়ে করবেন? এটাই সমস্যা। হয় না? হয় স্যার, হেভি ঝামেলা। তারপরে আবার ক্লাসও হয় না। এক্ষেত্রে আমরা আসলে খুব সম্ভবত কয়েক বছরের মধ্যে মানে এখন হাতে নেওয়া হয়েছে এই স্কিম, সেটা হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট টিম। মানে আমাদের হয়তো একটা সময়ে পাঁচটিকার মতন করে কি কি পড়াতে হবে, বই হয়তো করবো না এখনই, কিন্তু পড়ানো হবে কি কি একটা ধারাবাহিকতা আমাদের তরফ থেকে থাকবে। আর আরও অদূর ভবিষ্যতে, আরও অদূর না সুদূর ভবিষ্যতে মানে একটু পরেই মানুষ কম তো গবেষণা করার মতো, চিন্তাভাবনা করার মতো, সারাদিন ঘুরে ঘুরে বেড়াই আমরা, কেন্দ্রের মানুষ কম, তো হয়তো তখন পাঠ্যপুস্তকের মতো কিছু কিছু শিক্ষা সহায়িকা দিতেও পারে। সবগুলো দিবে না, কিছু কিছু, কারণ সবগুলো দিতে লাগলে আলাদা শিক্ষা কর্মসূচি চালাতে হবে, আর আলাদা শিক্ষা কর্মসূচি করতে গেলেই নীতিমালাগতভাবে আমরা সরকারের সাংঘর্ষিক হয়ে যাব। আমরা এখন সরকারের সাংঘর্ষিক না, আমরা এখন পুরোটাই সরকার সাপোর্টিভ করি, মানে তাদের সরকারি যে শিক্ষা প্রোগ্রাম সেটাকে আমরা সাপোর্ট দিই বলতে ওই পড়াটাই আবার পড়াই দিই, হ্যাঁ সহায়তা করি। এখন আমরা যখনই নিজেরা আলাদাভাবে করতে যাব তখনই হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে বিরূপ ধারণা করবে যে তাদের শিক্ষার্থীদেরকে আমরা কেড়ে নিচ্ছি, কোনটাই পাবে। এখনই তারা কিন্তু শিক্ষার্থী খরায় ভুগছে, মানে শিক্ষার্থী পাচ্ছে না। আবার ওই সময় হইলে তারা নীতিগতভাবে আমাদের আটকে দিতে পারে, যেমনটা অনেকগুলো এনজিওর এখন শিশু ছাড়া অন্যান্য প্রোগ্রাম প্রায় বন্ধের পথে। আপনারা বিভিন্ন এনজিওতে হয়তো অনেকে ছিলেন বা জানেন, পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু ছিল অনেক এনজিওতে, সেগুলো এখন প্রায় বন্ধের পথে। ঠিক আছে, গেল। তাহলে আমরা যতদিন পর্যন্ত না দিচ্ছি ততদিন পর্যন্ত নিজেরা একটু ম্যাচ করে পড়ানোর চেষ্টা করব। আমরা সবার পড়াটা আলাদা করে দেওয়ার চাইতে একটা ধারাবাহিকতায় যদি যাই সেটা সুবিধা হয়। যদি যেতে পারেন যাবেন, আমার এখানে ছাড় আছে, যদি যেতে পারেন যাবেন। আপনি যদি মনে করেন ওদের পড়াটা পড়াই দেবেন তাও করতে পারেন, সেটার জন্য অনেক ভাবনা ভাবছে। রেগুলার ক্লাসই হয় না, তখন আমি কি করি আমার মতো করে পড়ায় আবার যাই। গুড, আমার সাপোর্ট আছে। অনেক শিক্ষা অফিসাররা তো সাই দেয় না, কিন্তু আমার সাপোর্ট আছে, আপনি আপনার মতো চালান। প্রথম থেকে যদি আমরা এটা শুরু করি পড়াইতে, আমরা পড়াবো তাহলে কেমন হয়? যখন আমরা বই পাই শুরু করি জানুয়ারি মাস থেকে, স্কুলের সাথে সংঘর্ষে জড়ানো যাবে না কোনোভাবে। হ্যাঁ, সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীরা যদি সাই দেয় তাহলে আপনারা করতে পারেন। সাই দেয় বলতে শিক্ষার্থীরাও চাচ্ছে আপনি এভাবে আগে, যেমন টিউশন। আমি যখন ব্যক্তিগতভাবে প্রাইভেট পড়াতাম, ধরেন আমি নিজে, তখন সে সময় আমার কাছে যারা পিচ্ছি বাচ্চা আসতো তাদেরকে আমি তো স্কুলের পড়া ধরতামই না, ওদেরকে বই দিয়ে শুরু করতাম, একদম শুরু থেকে শুরু করে 2-3 মাসে কাভার আপ করে তবে খালি রিভিশন।